বন্ধুরা কেমন আছেন? আবার স্বাগত আমাদের চ্যানেল প্রান্তিক কাহিনীতে। এটি চায়ের কাপে সময়ের রং সিরিজের 5 খণ্ডের ছোট পর্বের দ্বিতীয় ভাগ। চলুন শুরু করা যাক। আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম হতে চলেছে। আমরা তো সবাই চা ভালোবাসি, তাই না? এটা যেন বাঙালির একেবারে রক্তের সাথে মিশে গেছে। কিন্তু ভাবুন তো একবার, এই যে চা, এটা একসময় ছিল শুধু সাহেবদের, তাদের নিজেদের একান্ত ব্যাপার। ঠিক তাই, একেবারে তাদের আভিজাত্য আর ক্ষমতার প্রতীক ছিল। আজকের দিনের এই যে সহজলভ্য চা, এর পিছনে একটা অন্য গল্প, অন্য ইতিহাস আছে। আমরা আজ চেষ্টা করব সেই সময়ের চা পানের ধরনটা কেমন ছিল, তার সামাজিক মানেটা কি ছিল, আর ক্ষমতার সঙ্গে বা এর যোগটা কোথায় সেটা বুঝতে। আচ্ছা, এই যে চা পানের অভ্যাসটা, এটা তো সাহেবরা ইংল্যান্ড থেকে এনেছিলেন বলছেন। সেখানে ঠিক কিভাবে এটা এত জনপ্রিয় হলো? শুনেছিলাম 1800 শতকে নাকি একদম যাকে বলে প্রধান পানীয় রানী ক্যাথারিন অফ ব্রাগাঞ্জার কথা বলছিলেন, যেন তার কোনো ভূমিকা ছিল। হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। পর্তুগিজ রাজকন্যা ছিলেন ক্যাথারিন অফ ব্রাগাঞ্জা। তিনি 1662 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে বিয়ে করে এলেন। তিনি সঙ্গে করে চায়ের প্রতি তার ভালোবাসা আর কিছু চায়ের সরঞ্জামও এনেছিলেন। সেটাই কিন্তু অভিজাত মহলে চা পানের চল শুরু করে। তারপর ধীরে ধীরে, বিশেষ করে ওই 18 শতকে এসে, চা শুধু একটা পানীয় রইল না, এটা হয়ে দাঁড়ালো একটা সামাজিক স্ট্যাটাসের ব্যাপার, বৈকালিক আচারের আফটারনুন রিচুয়ালের একটা অংশ। আচ্ছা, লন্ডনের কফি হাউসের মতো বাড়িতে বা টি গার্ডেনে চায়ের আসরগুলো হয়ে উঠল আলোচনা, ধরুন রাজনৈতিক, সামাজিক বা বুদ্ধিবৃত্তিক আলোচনার জায়গা। এটা ছিল রুচি আর আভিজাত্যের একটা প্রকাশ। তার চা পানটা আসলে একটা গোটা সংস্কৃতি ছিল, আর এই সংস্কৃতিটাই তারা বয়ে আনলেন এখানে ঔপনিবেশিক ভারতে, বিশেষ করে কলকাতায়, তাদের ক্ষমতার কেন্দ্রে। এখানে এসে এই চা পর্বটা ঠিক কেমন চেহারা নিল সাহেব পাড়ায়? কলকাতার সাহেব পাড়ায় ব্যাপারটা ছিল আরও অনেক বেশি নিয়মনিষ্ঠ, বেশ ফর্মাল। প্রায় প্রত্যেক সাহেব পরিবারেই বিকেল ঠিক 4টে থেকে 6টার মধ্যে একটা বাঁধা সময় ছিল, টি টাইম। ভাবা যায়, সেই সময়ের বর্ণনা পড়লে মনে হয় যেন একটা নাটকের দৃশ্য দেখছি। টেবিলের ওপর ধবধবে সাদা কাপড়, সুন্দর দেখতে চীনামাটির কাপ প্লেট, রূপোর টিপট, হয়তো আলাদা পাত্রে দুধ, চিনি, লেবুর টুকরো, মধু। বাহ! আর সঙ্গে থাকতো কেক, পেস্ট্রি বা ধরুন স্কোন, মাফিন, স্যান্ডউইচ, বিস্কুট, এই ধরনের হালকা কিন্তু খুব পরিপাটি খাবার। শুধু চা নয়, রীতিমতো একটা এলাহি কাণ্ড। এটা কি শুধুই খাওয়ার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্যও ছিল? অবশ্যই ছিল। এটা তো শুধু পেট ভরানোর জন্য নয়, এটা ছিল একটা পারফরমেন্স বলতে পারেন। নিজেদের আভিজাত্য দেখানো, নিজেদের ডিসিপ্লিন সময়ানুবর্তিতা, পরিমিতি বোধ আর উন্নত রুচি দেখানোর একটা উপায়। কিভাবে কাপটা ধরতে হবে, চামচটা কিভাবে নাড়াতে হবে, কত নিচু স্বরে কথা বলতে হবে, সব কিছুর মধ্যেই একটা শিক্ষার ব্যাপার ছিল। আচরণে একটা ভদ্রতার ভাব, প্লিজ, থ্যাংক ইউ বলা, মৃদু হাসি, সংযতভাবে কথা বলা, আর সবচেয়ে জরুরি শুদ্ধ ইংরেজি উচ্চারণ। আচ্ছা, এগুলো আজকের দিনে আমরা যাকে এটিকেট বলি বা আদব কায়দা বলি, তখন এগুলোই ছিল সাহেব আর ভারতীয়দের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বেশ কঠিন একটা সাংস্কৃতিক দেওয়াল। এই আদব কায়দা রপ্ত করতে না পারাটা যেন ভারতীয়দের অন্যরকম বা শাসিত প্রমাণ করার একটা অলিখিত উপায় ছিল। আর এই পরিচয় জাহির করার ব্যাপারটা, এটা নিশ্চয়ই শুধু বাড়ির মধ্যে আটকে ছিল না। কলকাতার সেই সময়ের ক্লাবগুলোর কথা মনে পড়ছে, বেঙ্গল ক্লাব, ক্যালকাটা ক্লাব, টলিগঞ্জ ক্লাব। হ্যাঁ, এগুলোর কি ভূমিকা ছিল এই চা সংস্কৃতিতে? খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ক্লাবগুলো তো ছিল সাহেবদের সোশ্যাল আর প্রফেশনাল জীবনের একদম সেন্টার। এখানে বিকেলের চা বা হাই টি ছিল নেটওয়ার্কিংয়ের জায়গা, ব্যবসার কথা বলার জায়গা, প্রশাসনিক বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার একটা ইনফর্মাল ক্ষেত্রও ছিল বটে। হয়তো খেলার পর বা কাজের শেষে এখানে এসে এক কাপ চায়ে চুমুক দিতে দিতেই কোনো বড় ডিল ফাইনাল হয়ে গেল বা কোনো নিয়োগের কথা পাকা হয়ে গেল। কিন্তু এই ক্লাবগুলোর দরজা তো ভারতীয়দের জন্য বন্ধ ছিল, তাই না? কিছু ব্যতিক্রম হয়তো ছিল, কিন্তু মোটের উপর এগুলো তো ইউরোপিয়ান অনলি ছিল। একদম ঠিক। এখানেই চা পানের সংস্কৃতিটা আর শুধু সামাজিক আচার রইল না,
এটা হয়ে উঠল একটা বিভাজনের অস্ত্র। একই শহরে পাশাপাশি থেকেও এই চায়ের আসরগুলো যেন একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল শাসক আর শাসিতের মধ্যে। চা এখানে শুধু আভিজাত্য দেখানো নয়, ঔপনিবেশিক ক্ষমতাকেও যেন প্রতিষ্ঠা দিচ্ছিল। মানে কারা এই বৃত্তে ঢুকতে পারবে আর কারা পারবে না সেটা ঠিক করে দিত। তার মানে চায়ের টেবিলটা আসলে ক্ষমতার একটা কেন্দ্র হয়ে উঠেছিল, যেখানে শুধু সামাজিকতা নয়, শাসনও চলত। নিঃসন্দেহে এটা কিন্তু শুধু কথার কথা নয়। চায়ের টেবিলটা ছিল ব্রিটিশদের সফট পাওয়ার ব্যবহারের একটা দারুণ জায়গা। এখানেই হয়তো কোনো জেলার রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, কোনো কোম্পানির শেয়ার নিয়ে কথা হচ্ছে, বা কোনো আইনের খসড়া তৈরি হচ্ছে। এই যে আপাত নিরীহ ভদ্র একটা সামাজিক আচার, এর মধ্যে দিয়েই তারা তাদের সংস্কৃতি, তাদের শাসন, তাদের রুচি, তাদের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করত। এটা ছিল ভদ্রতার আড়ালে ক্ষমতার এক নিখুঁত প্রদর্শন। ব্যাপারটা সত্যি ভাবায় যে চা আজ আমাদের কাছে এত সহজ, এত আপন। বন্ধুত্ব বা আড্ডার মানেই যেন চা। তার শিকড়ে জড়িয়ে আছে এতটা ক্ষমতা, বিভেদ আর আভিজাত্যের রাজনীতি। ঠিক এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন, একটা ভাবনা রেখে যেতে চাই, যে চা আজ আমাদের সংস্কৃতির অঙ্গ, আমাদের প্রতিদিনের সঙ্গে। তার ইতিহাসের গভীরে যে ক্ষমতা আর সামাজিক বিভাজনের এই জটিল দিকগুলো আছে, সেগুলো নিয়ে কি আমরা যথেষ্ট ভাবি? ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা সেই ঔপনিবেশিক কৌশল, সেই সাংস্কৃতিক আধিপত্যের ছায়া, সেগুলো কি আজও পুরোপুরি চলে গেছে, নাকি অন্য কোনো রূপে হয়তো টিকে আছে? এটা নিয়ে আরও ভাবার অবকাশ নিশ্চয়ই আছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার এই সিরিজের পরের অংশে। প্রান্তিক কাহিনীকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।